রাতে আসিফ কবরস্থানের পাশ দিয়ে বাসায় ফিরছিল। তখনই কবরস্থান থেকে কেউ তার নাম ধরে ডাক দিল। আসিফ সাথে সাথে দাঁড়িয়ে গেল। কারো আর্তনাদ শোনা যাচ্ছে কবরস্থানের ভিতর থেকে। আসিফ যে কবরস্থানের দিকে এগোবে তখনই কেউ তার কাঁধে হাত রাখলো এবং সাথে সাথে কবরস্থানের ভিতরের আর্তনাদ বন্ধ হয়ে গেল। শীতল শিহরণের স্রোতধারা বয়ে গেল তার শির দ্বারা বেয়ে। আসিফ কোনো মতে সাহস নিয়ে পিছনে তাকালো এবং কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আরে রনি, তুই এমন সময়? এই তো বাসার দিকে যাচ্ছিল। তা তুই কবরস্থানের দিকে যাচ্ছিলি কেন? আরে কে যেন আমাকে ডাক দিল ওই দিক থেকে। এটা শুনে রনি কিছুক্ষণ চুপ থেকে বলল, চল বাসায় যাওয়া যাক, আমি তোকে এগিয়ে দিয়ে আসি। আসিফ কিছু চিন্তা না করে বলল, চল যাওয়া যাক। যেতে যেতে রনি বলল, শোন আসিফ, তুই আমার সবচেয়ে প্রিয় বন্ধু। আমার মা নেই, বাবা আরেকটা বিয়ে করেছে। আমার সৎমা আমার ওপর কি অত্যাচার করত তা তো তুই জানিসই। এই এলাকায় যখন আমি প্রথম এসেছিলাম তখন আমি গরিব বলে আমার সাথে কেউ বন্ধুত্ব করেনি, কিন্তু তুই আমার সম্পর্কে চেনেও আমার সাথে বন্ধুত্ব করলি। দেখতে দেখতে 2টা বছর কেটে গিয়েছে। যখনই আমি তোর সাথে থাকতাম আমার মনটা ভালো হয়ে যেত, সৎমায়ের সকল অত্যাচার ভুলে যেতাম। তোর মতো একজন বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তুই কতবার আমাকে কত বিপদ থেকে বাঁচিয়েছিস মনে আছে? তোকে আমি আমার মৃত্যুর পরও সকল বিপদ থেকে রক্ষা করব। আসিফ কিছুটা চমকে গিয়ে বলল, এখানে মৃত্যুর কথা আসলো কোথা থেকে? এমনিতেই বললাম আর কি। কথা বলতে বলতে তারা আসিফের বাসার সামনে চলে এসেছে। তবে যাই বলিস রনি, আমার আফসোস একটাই, তোকে আমি এখনো পর্যন্ত কোনো সাহায্য করতে পারলাম না। চিন্তা করিস না বন্ধু, তোর এই ইচ্ছাটাও পূরণ হবে। তবে তুই আমার একটা উপকার করতে পারবি? হ্যাঁ বল। আমার ছোট বোনটাকে তুই তোর নিজের কাছে রেখে মানুষ কর। আমি চাই না আমার বোনটাও আমার মতো ওর সৎমায়ের অত্যাচার ভোগ করুক। আরে এইটুকু ব্যাপার, অবশ্যই করব। তোর ছোট বোন কি আমার বোন না বল? আর কিছু বলার আগেই আসিফের মোবাইলে কল এলো। আসিফ রিসিভ করতেই, হ্যালো আসিফ, আমি সাগর। হ্যাঁ সাগর বল, কোনো সমস্যা? ভাই রনি আর নেই, ও সন্ধ্যা 7টার দিকে আত্মহত্যা করেছে। কি বলছিস তুই? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? তাহলে আমার সাথে কে? এটা বলে আসিফ সামনে তাকাতে দেখলো সেখানে রনি নেই। এবার আসিফ অনেকটা অবাক হয়ে গেল। ফোনের ওপাশ থেকে সাগর হ্যালো হ্যালো করেই যাচ্ছে, কিন্তু আসিফের কোনো খেয়ালই নেই। সে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তখনই তার রনির বলা কথা মনে পড়ল, তোকে আমি আমার মৃত্যুর পরও সকল বিপদ থেকে রক্ষা করব। আসিফের ঘুম ভেঙে গেল। কালকে রনির বলা কথা এখনো আসিফের কানে বাজছে। আসিফ গতকাল রনির আত্মহত্যার খবর শুনে তখনই যেতে চেয়েছিল, কিন্তু সাগর তাকে যেতে মানা করে। সারা রাত আসিফ ঘুমাতে পারেনি। রনির কথাই বারবার তার মনে পড়েছে, কিন্তু একটা জিনিস সে বুঝে উঠতে পারছে না, রনি আত্মহত্যা কেন করলো। যদি ওর আত্মহত্যা করারই ইচ্ছাই থাকতো তাহলে ও আরো আগে আত্মহত্যা করত। তাছাড়া রনি আরো অনেক ডিপ্রেশনে ভোগা মানুষের আত্মহত্যা না করার পরামর্শ দিয়েছে, সেখানে ও নিজে কেন আত্মহত্যা করবে? বিষয়টা রহস্যজনক লাগছে আসিফের কাছে। তখন ঘড়ির দিকে তাকাতেই তার খেয়াল হলো 8:34 বাজে। আসিফের দেরি না করে দ্রুত তৈরি হয়ে চলে গেল রনিদের বাসায়। সেখানে যেতেই দেখতে পেল রনির দাফন কার্য চলছে। আসিফ তার সকল বন্ধুদেরকে সেখানে দেখতে পেল, অথচ এরাই একসময় রনিকে খ্যাত বলে তার সাথে বন্ধুত্ব করেনি। পরে আসিফ জানতে পারল যে রনির জানাজায় হয়নি, জানাজা ছাড়াই তাকে দাফন দেওয়া হচ্ছে। তার একমাত্র অপরাধ হচ্ছে সে আত্মহত্যা করেছে, তাই তার জানাজা পড়ার জন্য কেউ এগিয়ে আসেনি। এটা শুনে আসিফ অনেক কষ্ট পেল। সে কিছুতে মানতে পারছে না যে রনি আত্মহত্যা করেছে। নিশ্চয় এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে। দাফন কার্য শেষে আসিফ রনির রুমে প্রবেশ করলো।
পুরো রুমটা সে পর্যবেক্ষণ করতে লাগলো। ভাবলো হয়তো গোয়েন্দাদের মতো কোনো ক্লু পেয়ে যাবে, কিন্তু না, ভাগ্য সবসময় গল্পের মতো সহায় হয় না। তাই সে কোনো কিছুই খুঁজে পেল না রনির রুমে। সবকিছু পরিপাটি ভাবে গোছানো আছে। আসিফ রুম থেকে বের হতে রনির সৎমাকে দেখলো না, বেশ হাসি খুশি আছে। রনি মারা যাওয়ার মনে হয় তার সুবিধাই হয়েছে। এখন রনির বোনকে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে তাড়াতে পারলেই বাঁচে। রনির বোনের কথা মনে পড়তে আসিফ মনে মনে বলল, নীলিমা, নীলিমা কোথায়? সে নিজ তলায় সব জায়গায় খুঁজেও যখন নীলিমাকে পেল না, তখন আসিফ দোতলায় উঠল। দোতলায় একটি রুমে সে নীলিমাকে পেল। নীলিমা রুমে বসে নীরবে কান্না করছে। তার কান্না করাটাই স্বাভাবিক ব্যাপার, কারণ এই দুনিয়ায় একমাত্র ওর ভাই ওকে সবচেয়ে বেশি ভালোবাসতো। আসিফ নীলিমার সাথে কথা বলার চেষ্টা করলো, কিন্তু নীলিমা কান্না করেই যাচ্ছে। তাই আসিফ আর বেশি জোর না করে সেখান থেকে চলে এলো। রাত 9টা। আসিফ শুয়ে শুয়ে একটা বই পড়ছিল। ঠিক তখনই তার মোবাইলে কল এলো। কল রিসিভ করেই বলল, হ্যালো সাগর, বল, কোনো সমস্যা নাকি? হ্যাঁ ভাই, বিরাট বড় সমস্যা হয়ে গিয়েছে। আঙ্কেল মানে রনির বাবা অ্যাক্সিডেন্ট করেছে। তার অবস্থা খুব আশঙ্কাজনক। এটা শুনে আসিফ অবাকের চরম সীমানায়। রনির মারা যাওয়ার শোক কাটিয়ে উঠতে না উঠতে আবার রনির বাবা অ্যাক্সিডেন্ট করলো। রনির বাবাকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে তা জেনে নিয়ে আসিফ তাড়াতাড়ি রওনা দিল। হাসপাতালে পৌঁছে সে দেখতে পেল ইতিমধ্যে তার কিছু বন্ধু এবং রনির মা হাসপাতালে উপস্থিত রয়েছে। ডাক্তারের সাথে কথা বলে আসিফ জানতে পারল রনির বাবার অবস্থা খুবই আশঙ্কাজনক। তুই মরবি তার আসিফ, বাঁচার আমার সম্ভাবনা মতো তুইও অনেক মরবি, কম, তোকেও নেই মরতে বললেই হবে। চলে। আসিফ তার বন্ধুরা এবং রনির মা তারা ওয়েডিং রুমে অপেক্ষা করছে। আসিফের বন্ধুরা এবং রনির মা বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা করছে, কিন্তু আসিফ চুপ করে বসে বসে তাদের কথা শুনছে। আলোচনার এক পর্যায়ে যখন রনির বাবা সম্পত্তির কথা উঠল, তখনই রনির মা একটি কাগজ বের করে সবাইকে দেখিয়ে বলল, রনির বাবা আজকেই তার সকল সম্পত্তি আমার নামে লিখে দিয়েছিলেন। এবার আসিফ আর চুপ থাকতে পারল না। সে বলল, যেখানে রনির বাবার অবস্থা খুবই আশঙ্কাজনক, আর সেখানে আপনি সম্পত্তি কে পাবে চিন্তা করছেন? আপনার তো এই সময় আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত। রনির মা তখন আসিফের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে বলল, প্রার্থনা করে কি আর ভাগ্য বদলানো যাবে? ভাগ্যে যা আছে তা তো হবেই, আর পরে যাতে ঝামেলা না হয় তাই আগেই তোমাদের দেখিয়ে রাখলাম। আসিফ এরপর আর কিছু বলল না, কিন্তু তার রনির মাকে সন্দেহ আসিফ এরপর আর কিছু বলল না, কিন্তু তার রনির মাকে সন্দেহ হতে লাগলো। যেখানে তার স্বামী আজ মৃত্যুসজ্জায়, আর সেখানে তিনি সম্পত্তির দলিল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে তিনি মনে মনে নিজের স্বামীকে মৃত স্বীকার করে নিয়েছে। কিছুক্ষণ পর একজন ডাক্তার এসে রনির বাবাকে মৃত ঘোষণা করলো। তখনই রনির মা একটা মুচকি হাসি দিলেন। অন্য কেউ খেয়াল না করলেও আসিফ তা ঠিকই খেয়াল করেছে। সে বুঝতে পারলো এসবের পিছনেই রনির সৎ মায়েরই হাত রয়েছে। তাই আসিফ দেরি না করে হাসপাতালের ছাদে গেল। সেখানে গিয়ে সে তার ফোন বের করে কাউকে কল করলো। কল রিসিভ করতে আসিফ বলল, হ্যালো, মিস্টার শাহরিয়ার কি বাসায় আছেন? জি আছেন, আপনি একটু দাঁড়ান, আমি তাকে দিচ্ছি। হ্যালো, কে বলছেন? হ্যালো স্যার, আমি আসিফ, চিনতে পেরেছেন? ও হ্যাঁ আসিফ, কি খবর তোমার হঠাৎ এত রাতে? তারপর আসিফ মোহাম্মদ শাহরিয়ারকে সব খুলে বলল। তার পুরো নাম মোহাম্মদ রেজাউন আহমেদ শাহরিয়ার, পেশায় একজন গোয়েন্দা অফিসার। আসিফ এর কাছ থেকে সবকিছু শুনে মোহাম্মদ শাহরিয়ার বললেন, বুঝতে পেরেছি। আমি আগেই কাউকে সন্দেহ করব না, আগে আমি পুরো ঘটনাটা তদন্ত করে দেখি। যাই হোক, আমি কালকে আসছি।
বুঝতে পেরেছি। আমি আগে কাউকে সন্দেহ করব না। আগে আমি পুরো ঘটনাটা তদন্ত করে দেখি। যাই হোক, আমি কালকে আসছি। আচ্ছা ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর আসিফ বাসায় চলে আসলো। বাসায় এসে সে সরাসরি ছাদে চলে গেল। ছাদে এসে সে তার পকেট থেকে একটি সিগারেট বের করলো। এর আগে সে কোনোদিন সিগারেট খায়নি, কিন্তু আজকে কেন জানি তার সিগারেট খেতে ইচ্ছে করছে। সে সিগারেটটা ধরিয়ে মুখে দিতে যাবে, ঠিক তখনই কেউ বলে উঠল, তোর না এসবের নেশা ছিল না? আসিফ পিছনে ফিরে দেখলো তার পিছনে রনি দাঁড়িয়ে আছে। রনিকে দেখে আসিফ সিগারেটটি ফেলে দিল। কিছুক্ষণ সে রনির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর বলল, তুই এখানে? তুই আমার উপকার করবি বলেছিলি, মনে? হ্যাঁ, তার সকল ব্যবস্থা আমি করেছি। আমি তোকে বলেছিলাম আমার বোনকে তোর কাছে রেখে মানুষ করতে। তুই কেন আমার বোনকে একা রেখে এলি? অফিসের এতক্ষণ নীলিমার কথা মনেই ছিল না। তার মনে পড়লো যে হাসপাতালে ও সে নীলিমাকে দেখেনি। আসিফ জিজ্ঞাসা করলো, নীলিমা এখন কোথায় আছে? রনি উত্তরে বলল, ও এখন বিপদে আছে, প্লিজ তুই ওকে উদ্ধার কর। এ কথা শুনে আসিফ দৌড়ে রনিদের বাসায় চলে গেল। কিন্তু বাসায় এসে সে দেখলো বাসা তালা দেওয়া। সে কিছু চিন্তা ভাবনা না করে তালা ভাঙতে শুরু করলো। বেশ কিছুক্ষণ চেষ্টা পর সে তালা ভাঙতে সফল হলো, কিন্তু পুরো বাড়িতে সে কোথাও নীলিমাকে দেখলো না। আসিফ যখন সব জায়গায় খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গিয়েছিল, তখনই সে ডাইনিং টেবিলে একটি বোরকা পরানো পুতুল দেখতে পেল। পুতুলটাকে হাতে নিয়ে দেখতেই তার মনে পড়ল, এটা তো নীলিমার বোরকার কাপড়। নীলিমাও সব সময় বোরকা পরত। তার পাশে আর একটি কাগজে লাল অক্ষরে কি সব যেন লেখা আছে। তার মানে কি নীলিমা সত্যি কোনো বড় বিপদের মধ্যে রয়েছে? মেয়েটাকে তো এখনই মেরে ফেলতে হয়, এত অপেক্ষা কেন করছি আমরা? আরে বোকা, আগে বস আসুক, সে আবার মেয়ে দেখলে লোভ সামলাতে পারে না। তার মানে বস মেয়েটাকে ধর্ষণ করবে? হ্যাঁ। আচ্ছা, মেয়েটার নাম জানো কি? নীলিমা নাম, আমি তো তাই শুনলাম। মেয়েটাকে দেখে তো ভালোই মনে হচ্ছে, ওকে হত্যা করতে বললো কেন? আমি কিভাবে বলবো? আমাদের কাজ হচ্ছে টাকার বিনিময়ে মানুষ খুন করা, আমাদের এত কিছু দেখার দরকার নেই। হ্যাঁ, তাও ঠিক। তো আমাদের বস এখনো আসছে না কেন? ঠিক তখনই গাড়ির হর্নের আওয়াজ পেল তারা। ওই তো বস মনে হয় এসে গেছে। একটা গাড়ি এসে সেখানে থামলো, কিন্তু গাড়িটার দরজা খোলার পর তারা যা দেখলো তা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। দরজা খোলার সাথে সাথেই তাদের বসের কাটা মাথা সেখান থেকে পড়লো তাদের সামনে। এটা দেখে উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল। তারা তাদের পিস্তল বের করে ধীরে ধীরে গাড়ির দিকে এগোতে লাগলো। সকলের মনে এক অজানা ভয় কাজ করছে। একজন গাড়ির কাছে গিয়ে দরজা খুলে দেখলো গাড়িতে কেউ নেই, যেটা দেখে উপস্থিত সবাই অবাক। তখনই গাড়ির ভেতর থেকে রেডিওর ঝিরঝির শব্দ শোনা গেল এবং কিছুক্ষণ পরে একটি কণ্ঠস্বর শোনা গেল, মেয়েটাকে কিডন্যাপ করে তোরা অনেক বড় ভুল করে ফেলেছিস। এখন তোদের আর কেউ বাঁচাতে পারবে না। তোদের বসের যে অবস্থা হয়েছে ঠিক একই অবস্থা তোদেরও হবে। কিছুক্ষণের মধ্যেই তোদের মৃত্যু দূত আসছে, সো বি প্রিপেয়ার্ড। এটা বলার সাথে সাথে তাদের পুরো রুমের লাইট অফ হয়ে গেল। এখন যেহেতু রাত আর তাদের আস্তানাটা যেহেতু গভীর জঙ্গলের ভিতর, তাই পুরো রুম অন্ধকারে ছেয়ে গিয়েছে। তাদের মধ্যে কয়েকজন টর্চ লাইট জ্বালিয়ে এদিক ওদিক দেখতে লাগলো। সবার মনে এক অজানা আতঙ্ক বিরাজ করছে। তখনই একজনের চিৎকার শোনা গেল। সবাই পেছনে তাকিয়ে দেখলো একটা টর্চ লাইট নিচে পড়ে আছে, কিন্তু টর্চ লাইটের মালিক কোথাও নেই। আবার আরো একজন চিৎকার শোনা গেল। আরো একজন উধাও হয়ে গিয়েছে। মনে হচ্ছে যেন অন্ধকার গ্রাস করে নিয়েছে। এখন মাত্র দুজন লোক আছে। তারা দুজন একসাথে একে অপরের হাত ধরে
তারা দুজনে একসাথে একে অপরের হাত ধরে পালানোর চেষ্টা করছে, কিন্তু তারা কোনো পথ খুঁজে পাচ্ছে না। তখনই হঠাৎ তারা সামনে একটি কালো অবয়ব দেখতে পেল। অবয়বটিকে দেখে তারা থমকে দাঁড়ালো, কারণ অবয়বটির হাতে একটি রক্ত মাখা তলোয়ার রয়েছে। তাদের টর্চ লাইটের আলোয় তলোয়ারটা ঝকঝক করছে। তখনই অবয়বটা বলল, গুড নাইট ফর ওভার। এরপরই একটি বিকট চিৎকার শোনা গেল। সকাল 6:32। আসিফ পাগলের মতো নীলিমাকে খুঁজে বেড়াচ্ছে। সারা রাত ধরে সব জায়গায় সে নীলিমাকে খুঁজেছে, কিন্তু কোথাও পায়নি। তার চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে। রাস্তায় ফুটপাত ধরে সে হাঁটছিল আর নীলিমাকে খুঁজছিল। ঠিক তখনই এক আগন্তুকের সাথে সে ধাক্কা খেল। সে দেখলো আগন্তুকের কাছ থেকে একটি কাগজ পড়ে গিয়েছে। আসিফ কাগজটি উঠিয়ে সেই আগন্তুককে ডাক দেওয়ার জন্য পিছনে ফিরল, কিন্তু পিছনে ফিরে দেখলো কেউ নেই। সে বুঝতে পারলো না লোকটা এত দ্রুত কিভাবে চলে গেল। তখন সে কাগজটির দিকে খেয়াল করলো এবং যা দেখলো তাতে তার ঘুম উধাও হয়ে গেল। কাগজটিতে লেখা, লেকের ধারে 202 নাম্বার বেঞ্চে নীলিমা আছে। আসিফ বিলম্ব না করে তাড়াতাড়ি ছুটে গেল লেকের ধারে এবং কাগজটির লেখা অনুযায়ী সে 202 নাম্বার বেঞ্চের উপর নীলিমাকে খুঁজে পেল। সে দেখলো নীলিমা ঘুমিয়ে আছে বেঞ্চের উপর। আসিফ নীলিমাকে জাগিয়ে তুলল এবং জিজ্ঞাসা করলো, কি হয়েছিল তোর নীলু? নীলিমা ঘুম থেকে উঠে কিছুক্ষণ আশেপাশে তাকালো এবং অবাক দৃষ্টিতে বলল, আমি এখানে কেন? আমি তো বাসায় ছিলাম। আসিফ কিছু বলতে যাবে, ঠিক তখনই তার সে কাগজটার কথা মনে পড়লো। সে কাগজটাকে উল্টিয়ে দেখলো, সেখানেও কিছু লেখা আছে। নীলিমার গতকাল রাতের ব্যাপারে কিচ্ছুই মনে নেই, তাই ওকে জিজ্ঞেস করে কোনো লাভ হবে না। হয়তো মনে প্রশ্ন জাগছে যে আমি কে। এর উত্তর তুমি খুব শীঘ্রই জানতে পারবে। তবে এখন এতটুকু জেনে রাখো যে নীলিমা অনেক বড় একটা বিপদ থেকে রক্ষা পেয়েছে। এখন তোমার দায়িত্ব রনির খুনিকে খুঁজে বের করে তাকে শাস্তি দেওয়ার, আর নীলিমার ভরণ পোষণের দায়িত্ব পালন করা, যার প্রতিশ্রুতি তুমি রনিকে দিয়েছিলে। লেখাটা পড়ে রনির কিছুটা অবাক হলো, কিন্তু তারপর নীলিমাকে বাঁচানোর জন্য অজানা সেই লোকটাকে মনে মনে ধন্যবাদ দিল, কারণ নীলিমার কিছু হয়ে গেলে সে নিজেকে ক্ষমা করতে পারতো না। এরপর আসিফ নীলিমাকে তার নিজের বাসায় নিয়ে গেল এবং তার মাকে সকল ঘটনা খুলে বলল, আর এটা বলল যে নীলিমা এখন থেকে তাদের এখানেই থাকবে। আসিফের বাবা নেই, তবে তার বাবা মারা যাওয়ার আগেই তাদের ভরণ পোষণের ব্যবস্থা করে রেখে গিয়েছিলেন। আসিফদের কয়েকটা বাড়ি আছে যেগুলো ভাড়া দিয়ে তারা মাসে অনেক টাকা পায়, আর তাদের দাদা বাড়ির জমিতে ধান, শাক, সবজি সব কিছু আছে। বড় পুকুর আছে যেখানে মাছ চাষ করে তারা। আর তাদের দাদা বাড়ির জমিতে ধান, শাক, সবজি সব কিছু আছে। বড় পুকুর আছে যেখানে মাছ চাষ করে তারা। একটা বড় গরুর খামার আছে, মুরগির ফার্ম আছে, এমনকি প্রায় সব ফলমূলের বাগানও আছে। তাই তাদের কোনো কিছুর অভাব নেই। আসিফ একটু অলস প্রকৃতির, তাই সে চাকরি করতে চায় না। পড়াশোনা শেষ করে সে সব কিছু দেখাশোনা করবে। আপাতত তার দুজন চাচা এগুলো দেখাশোনার দায়িত্বে আছেন। যাই হোক, মূল ঘটনায় ফিরি। সকাল 10টার দিকে আসিফ রনিদের বাসায় গেল। গিয়ে দরজা নক করতেই রনির সৎমা দরজা খুলে দিল। রনির মা আসিফকে দেখে ভুরু কুঁচকে আসিফকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি এখানে? কিছু কাজ ছিল তাই এসেছি। কি কাজ? আর কাল রাতে তুমি আমার বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছিলে কেন? এটা শুনে আসিফ হচকচিয়ে উঠল, কারণ সে যে রনিদের বাসায় কাল রাতে এসেছিল তা রনির মা কিভাবে জানলো। আসিফ জিজ্ঞেস করলো, তা আপনি কিভাবে জানলেন? আমার এই পুরো বাসায় সিসি ক্যামেরা লাগানো আছে।
এটা শুনে আসিফ চমকে উঠল। পুরো বাসায় সিসি ক্যামেরা লাগানো আছে, তার মানে তো রনির রুমেও সিসি ক্যামেরা লাগানো আছে। তাহলে সেই সিসি ক্যামেরার ফুটেজ চেক করলেই তো বোঝা যাবে যে আসলেই রনি আত্মহত্যা করেছিল নাকি খুন হয়েছিল। আসিফকে কিছু না বলতে দেখে রনির মা আবারও জিজ্ঞেস করলো, কি হলো, কথা বলছো না কেন? তখন আসিফ জবাবে বলল, আমি গোয়েন্দা বিভাগের সদস্য, আপনার বাড়িতে তদন্ত করতে এসেছিলাম। এটা বলে আসিফ একটা কার্ড দেখালো। আসলে আসিফ মিথ্যে কথা বলেছে, সে গোয়েন্দা বিভাগের সদস্য না। মিস্টার শাহরিয়ারের সাথে আসিফের ভালো সম্পর্ক থাকায় তিনি আসিফকে একটি কার্ড তৈরি করে দিয়েছিলেন, যাতে আসিফ বিপদে পড়লে এটা দেখে উদ্ধার পেতে পারে। কিন্তু আজকে কার্ডটা যে এভাবে কাজে লেগে যাবে সেটা আসিফ ভাবেইনি। আসিফের কথা শুনে রনির মা একটু চমকে উঠল, তার মুখে স্পষ্ট ভয় দেখা গেল। সে আসিফকে জিজ্ঞেস করলো, তুমি গোয়েন্দা বিভাগের সদস্য কবে থেকে, আর আমার বাসায় তদন্ত কেন? সেটা বলছি, আগে আপনি বলুন যে নীলিমা কোথায়। রনির মা কিছুক্ষণ চুপ থেকে শান্ত গলায় বলল, ওটা একটা বজ্জাত মেয়ে, ওর বাবা আর ভাই মারা গিয়েছে, সেই সুযোগে ও অন্য আর একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছে। কথাটা শুনে আসিফের প্রচন্ড রাগ হলো। কি সহজভাবে মহিলাটা মিথ্যে কথা বলে যাচ্ছে। কিন্তু সে শান্তভাবে জিজ্ঞেস করলো, নীলিমা যে পালিয়ে গিয়েছে সেটা আপনি এত নিশ্চিতভাবে কিভাবে বলছেন? ও পালিয়ে যাওয়ার আগে একটা চিঠি লিখে রেখে গিয়েছে। চিঠিটা আছে আপনার কাছে? হ্যাঁ। তাহলে আমাকে দিন। কিন্তু কেন? যা বলছি তাই করুন, আর আপনি চুপ থাকুন। এরপর আসিফ ঘরের ভিতর প্রবেশ করে চিঠিটা হাতে নিল। চিঠিতে লেখা, মা, আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমি রায়হানকে ভালোবাসি। আমি জানি রায়হানকে তোমরা কোনোদিন মেনে নিবা না, তাই আমি ওর সাথে চলে যাচ্ছি। আমি যেতে চাইনি, কিন্তু কিছুই করার নেই, আমি ওকে ভালোবাসি। চিঠিটা পড়ে আসিফ যেন আকাশ থেকে পড়লো, কারণ সে যতটুকু জানে নীলিমা এই ধরনের মেয়ে না, সে খুবই ভালো একজন মেয়ে। আর রায়হান নীলিমার পিছনে সারাদিন ঘুরঘুর করত। অনেকবার নীলিমাকে প্রপোজও করেছিল, কিন্তু নীলিমা তাকে পাত্তা দেয়নি, কারণ নীলিমা অনেক ধার্মিক মেয়ে। আসিফ চিঠিটা পড়ে মিস্টার শাহরিয়ারকে কল করলো এবং রনির বাসায় আসতে বলল। কিছুক্ষণের মধ্যে মিস্টার শাহরিয়ার তার কিছু লোকজন নিয়ে রনিদের বাসায় উপস্থিত হলো। আসিফ তাকে সকল ঘটনা খুলে বলল। আসিফের সব কথা শুনে মিস্টার শাহরিয়ার বলল, চলো সিসি ক্যামেরার ফুটেজ আগে চেক করি আমরা। এরপর তারা রনির রুমের সিসি ক্যামেরার ফুটেজ চেক করলো, কিন্তু না, সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে রনি নিজে ফ্যানের সাথে দড়ি বেঁধে ফাঁসি দিয়ে আত্মহত্যা করছে। আসিফ বারবার ফুটেজটাকে দেখলো, কিন্তু কোনো ক্লু খুঁজে পেল না। সিসি ক্যামেরার ফুটেজ দেখার পরও আসিফের কেন জানি বিশ্বাস হচ্ছিল না রনি এভাবে আত্মহত্যা করতে পারে না। এরপর তারা রনিদের বাসা থেকে বের হলো। বের হয়ে মিস্টার শাহরিয়ার আসিফকে বলল, তো আসিফ, আমরা তো সিসিটিভি ক্যামেরার ফুটেজও দেখলাম, এখানে স্পষ্টই দেখতে পেলাম যে রনি আত্মহত্যা করেছে, ওকে কেউ খুন করেনি। হ্যাঁ, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না, কারণ রনির মতো ছেলে কোনোদিন আত্মহত্যা করতে পারে না। আসলে মানুষ যে কখন কি করে না বোঝা মুশকিল। কিন্তু নীলিমার ব্যাপারে কি বলবেন? রনির মা তো পুরো মিথ্যে কথা বলছে। হ্যাঁ, ওই ব্যাপারটা আমি দেখছি, তুমি এক কাজ করো, রায়হানের খোঁজ করো। আচ্ছা ঠিক আছে। এদিকে আসিফ এবং মিস্টার শাহরিয়ার ও তার টিম রনিদের বাসা থেকে চলে যাওয়ার পরে রনির মা কাউকে ফোন করলো। ফোন রিসিভ করতেই, হ্যালো, কি ব্যাপার? তুমি আমাকে এই অসময়ে কেন ফোন দিয়েছো? আরে শোনো, ঝামেলা হয়ে গিয়েছে। রনির একটা বন্ধু আছে আসিফ নামে, ও আজকে আমাদের বাসায় এসেছিল গোয়েন্দা নিয়ে। কিন্তু গোয়েন্দা নিয়ে কেন এসেছো? ও বলেছে রনি আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। কেন, তুমি ওদেরকে সিসি ক্যামেরার ফুটেজ দেখাওনি? হ্যাঁ দেখেছি তো, কিন্তু আমার ওই ছেলেটাকে সুবিধার মনে হচ্ছে না, ও আমাদের সকল পরিকল্পনা ফাঁস করে দিতে পারে। সে চিন্তা করার দরকার নেই তোমার। আসিফের ব্যাপারটা আমি দেখছি, ও যদি দুনিয়াতেই না থাকে তাহলে তো আর আমাদের কাজে বাধা হয়ে দাঁড়াবে না।
তাই ওকে রনির কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। বিকেল 4টা। আসিফ রায়হানদের বাসায় এসেছে। বাড়ির সামনে এসে সে দরজা কড়া নাড়ল। কিছুক্ষণ পর এক বৃদ্ধ বয়সী মহিলা দরজা খুলে দিল। আসিফকে দেখে জিজ্ঞাসা করলো, তুমি কে বাবা? আসিফ উত্তরে বলল, আমি কে তা চিনবেন না। রায়হান কি বাসায় আছে? রায়হানের কথা শুনে মহিলাটি কেঁদে দিলেন। কাঁদতে কাঁদতে বললেন, রায়হানকে কালকে রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কালকে রাতে রনির বাবাকে দেখতে হাসপাতালে গিয়েছিল, এরপর আর বাসায় ফেরেনি। এটা শুনে আসিফ অবাক হলো। তার মাথায় কিছুই ঢুকছে না। রায়হানের আবার কি হলো? রনির মা ওকে ঘুম করে দেয়নি তো, যাতে তার মিথ্যে কথাটাকে সত্যি বানিয়ে দিতে পারে? রাত 1:24। রায়হানের চোখ খুলতে সে নিজেকে একটা গুদাম ঘরে আবিষ্কার করলো। তার হাত পা চেয়ারে বাঁধা অবস্থায় রয়েছে। সে হাত পা ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। ঠিক সেই মুহূর্তেই সে একটি কালো অবয়বকে তার সামনে দেখতে পেল। ডিম লাইটের আলোয় অবয়বটার হাতের তরোয়ালটাকে দেখতে বেশি বেগ পেতে হয়নি তার। সে ভয় মিশ্রিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কে তুমি? আমাকে ভাবে বেঁধে রেখেছো কেন? আমি তোমার কি করেছি? অবয়বটা মুচকি হেসে বলল, কি করেছিস? তুই একটা অমানুষ। সামান্য কিছু টাকার জন্য নিজের ভালোবাসাকে বিক্রি করে দিয়েছিস। তোর মতো অমানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। সো গুড নাইট ফর ওভার। সকাল 7:06। জামাল সাহেব প্রতিদিনের মতো আজকেও জগিং করতে বেরিয়েছে। জগিং করতে করতে লেকের ধারে আসতেই তিনি একটি কারো কাটা মাথা দেখতে পেলেন, যা দেখে তিনি ভয়ে চিৎকার করলেন। 10:32। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছেন। আসিফও খবর পেয়ে সেখানে গেল, কিন্তু গিয়ে যা দেখলো তাতে তো অবাক হলোই, আর মনে অনেকগুলো প্রশ্ন তৈরি হলো। কাটা মাথাটি আর কারো না, এটা রায়হানেরই। কিন্তু আসিফ একটা জিনিস বুঝতে পারছে না, যদি রনির মাই রায়হানকে গুম করে, তাহলে ওকে তো হত্যা করার কথা না, কারণ তাতে তো ওনার বানানো গল্পটা মিথ্যে হয়ে যাবে। এদিকে রনির মা ঘটনাটা জেনে আবার কালকে সেই লোকটাকে ফোন করলো। ফোন করেই বলল, আজকের ঘটনা শুনেছো? হ্যাঁ, শুনলামই মাত্র। রায়হানকে খুন করেছে কেউ। কিন্তু কে খুন করেছে? আমরা তো রায়হানকে শুধু আটকে রাখতে চেয়েছিলাম, খুন করতে না। শুধু এই ঘটনাই না, নীলিমাকে খুন করার জন্য যাদের ঠিক করেছিলাম তাদেরও লাশ ওই জঙ্গলে পাওয়া গিয়েছে। কি বলো? তাহলে নীলিমা কি বেঁচে আছে? আর এইসব কে করলো? সেটা তো বুঝতে পারছি না। রায়হানের কাটা মাথা সেখানে পাওয়া গিয়েছে। তার পাশে একটি 8তলা বিল্ডিং এর উপর থেকে কেউ একজন ঘটনাস্থল পর্যবেক্ষণ করছে। লোকটা আর কেউ না, সে কালো অবয়বটি। তার চেহারা দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পর কালো অবয়বটি মুচকি হেসে আকাশের দিকে তাকিয়ে বলল, দ্য নাইট মেয়ার বিগিনস। কি ছিল এই অবয়ব? আর রনির মায়ের সাথে ফোনে কথা বলা লোকটি বা কে? জানতে হলে চ্যানেলে। আরে রনি, তুই এখানে গর্ত করছিস কেন? আরে আসিফ, তুই আয়, এইদিকে আয়। কেন? তোকে বললাম না যে আমি বাগান করছি? ও আচ্ছা, তো এখানে বাগান করবি? হ্যাঁ, এর চেয়ে ভালো জায়গা আর খুঁজে পাইনি। তাদের কথা বলার মাঝে হঠাৎ মাটি থেকে কিছু কঙ্কালের হাত বের হলো এবং রনিকে ধরে তাকে টেনে নিয়ে যেতে লাগলো। আসিফ রনি বলে চিৎকার দিল এবং তার ঘুম ভেঙে গেল। খুবই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে। আজকেও সে একই স্বপ্ন দেখলো। এই স্বপ্নটি সে গত 3 দিন ধরে দেখে আসছে, কিন্তু বুঝতে পারছে না যে এই একই ধরনের স্বপ্ন সে বারবার কেন দেখছে। সকাল 11:32। আসিফ লেকের ধারে বসে আছে। সে বুঝতে পারছে না যে রনির বিষয়টা সে কিভাবে সমাধান করবে। তার এখনো বিশ্বাস যে রনি আত্মহত্যা করেনি, কিন্তু সিসি ক্যামেরায় যা দেখলো না, বিশ্বাস করেও কিন্তু সিসি ক্যামেরায় যা দেখলো না, অবিশ্বাস করার মতো না। তাহলে আসলে কি হয়েছিল রনির সাথে? আসিফ তার পকেট থেকে মিস্টার শাহরিয়ারের দেওয়া সেই কার্ডটি বের করলো। কিছুক্ষণ কার্ডটির দিকে তাকিয়ে থেকে সে তার ফোন বের করলো এবং কাউকে কল করলো।
হ্যালো, কে বলছেন? আসিফ বলল, তোর জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। আমার সাথে লেক রোডের গলিতে দেখা করবি এক্ষুনি। কে আপনি, আর কিসের কাজের কথা বলছেন? সেটা তুই এলেই জানতে পারবি। কাজটা করতে পারলে তোর জন্য উপহার আছে। এটা বলে আসিফ কল কেটে দিল। আসিফও একটি ছেলের মুখোমুখি দাঁড়িয়ে আছে। ছেলেটির গায়ের রং শ্যামলা, বয়স 17 থেকে 18 হবে। ছেলেটি আসিফকে জিজ্ঞেস করলো, বলুন, এখানে কেন ডেকেছেন? নীলিমাকে তোরা অপহরণ কেন করেছিলি সেই দিন? এই কথা শুনে ছেলেটা অবাক হয়ে গেল। তার চোখে স্পষ্ট ভয় দেখা গেল। কোন নীলিমা, আর কিসের অপহরণের কথা বলছেন? দেখ, নাটক করিস না। তোর চোখেই বলে দিচ্ছে যে তুই সেই দিন মিথ্যা কথা বলছিলিস, আর আমার কাছে প্রমাণ আছে। এটা বলে আসিফ নিজের পকেট থেকে ফোন বের করে একটা ভিডিও চালু করলো। ভিডিওতে দেখা যাচ্ছে রায়হান নীলিমাকে বেঁধে নিয়ে যাচ্ছে। তখনই রাস্তার একটি গাড়ি এসে থামলো এবং কিছু লোক সেখান থেকে বের হলো। এরপর রায়হান আর সেই লোকগুলো মিলে নীলিমাকে গাড়িতে উঠালো। এরপর আসিফ ভিডিওটাকে পোজ করে সেটাকে জুম করলো, কারণ সে গাড়ির ড্রাইভার ছিল তার সামনে থাকা সেই ছেলে। আসলে এই ভিডিওটা রনিদের বাড়ির সামনের। রনির মৃত্যুর দিনই আসিফের রনির মায়ের উপর সন্দেহ হয়েছিল, তাই সে রনিদের বাড়ির সামনে একটি সিসি ক্যামেরা লাগিয়ে রেখে গিয়েছিল, যাতে রনিদের বাড়িতে কে কে আসে তা দেখা যায়। ভিডিও দেখে আসিফের সামনে থাকা ছেলেটি পালানোর চেষ্টা করলো, কিন্তু আসিফ আগে বুঝেছিল যে ও পালাতে পারে, তাই সে ছেলেটার কলার ধরে কয়েকটা থাপ্পড় মারলো। এরপর বলল, বল, নীলিমাকে অপহরণ কেন করছিলি? ছেলেটি করুণ সুরে বলল, আমার কোনো দোষ নেই। রায়হান আমাকে সবকিছু বলেছিল। আমার কাজ ছিল গাড়িতে করে তাদের পৌঁছে দেওয়া, কিন্তু যখন তারা জায়গায় পৌঁছালো তখন তারা রায়হানের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলল। এটা দেখে আমি ভয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলাম। এই লোকগুলো আমাকে ধরার জন্য আমার পিছনে আসছিল। কিছু দূর যেতেই আমি একটা গর্তে পড়ে গেলাম আর সেখানে লুকিয়ে থাকলাম। আর সেই লোকগুলো আমাকে খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যায়, আর আমি কোনো মতেই বেঁচে ফিরে। তুই আমাকে ওই জায়গায় নিয়ে যেতে পারবি? না স্যার, প্লিজ আমাকে যেতে দিন। তুই যদি আমাকে ওই জায়গায় না নিয়ে যাস তাহলে তোকে আমি পুলিশে দিব। আচ্ছা ঠিক আছে, চলুন। এরপর ছেলেটা আসিফকে নিয়ে চললো সেই জঙ্গলে। কিছু দূর যাওয়ার পর আসিফ একটি ছোট পুরানো বাংলো দেখতে পেল। সে ছেলেটাকে বলল, এটাই কি ওদের আস্তানা? হ্যাঁ স্যার, এটাই। আসিফ ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করতেই সে কিছুটা ভয় পেল, কারণ ভিতরে প্রবেশ করতেই সে অনেকগুলো মানুষের কাটা মাথা দেখতে পেল। সে তৎক্ষণাৎ পুলিশকে ফোন করলো। পুলিশ আসতেই আসিফ পুলিশকে নীলিমার ব্যাপারে সব খুলে বলল। তার সেই ছেলেটাকে পুলিশে ধরিয়ে দিল। কিন্তু আসিফের মনে এখন একটাই প্রশ্ন, যারা নীলিমাকে অপহরণ করেছিল তাদের কে খুনি করলো? যারা নীলিমাকে অপহরণ করছিল তাদেরকে খুন করলো? বিষয়টা আরো জটিল হয়ে যাচ্ছে। তখনই তার সেই কাগজটির কথা মনে পড়লো। সে চিন্তা করতে লাগলো যে ওই কাগজটা তাকে কে দিল, আর নীলিমাকেও বা কে রক্ষা করলো এদের হাত থেকে। গত দুদিন ধরে এত ঝামেলায় ছিল যে এই অজানা লোকটার কথা ভাবার সময় পায়নি। আসিফ বিলম্ব না করে সেই লেকের ধারে গেল। সেখানে সে কিছু খোঁজা শুরু করলো। একটু পর কিছু একটা দেখে তার মুখে হাসি ফুটলো। আসলে আসিফ সেখানে কোনো সিসি ক্যামেরা খুঁজছিল, যা সে পেয়েও গেল। এরপর লেকের পাশের একটি বিল্ডিংয়ে প্রবেশ করে সেখানকার কন্ট্রোল রুমে সে প্রবেশ করতে যাবে, ঠিক তখনই কেউ তাকে বাধা দিল। কন্ট্রোল রুমে? আসিফ মুচকি হেসে তার পকেট থেকে মিস্টার শাহরিয়ারের দেওয়া কার্ডটি বের করে দেখালো। কার্ডটি দেখেই লোকটি আসিফের পথ ছেড়ে দিল। আসিফ কন্ট্রোল রুমে প্রবেশ করে সেখানে সিসি ক্যামেরা মনিটর করার লোককে 3 দিন আগের রাতের ফুটেজ দেখাতে বলল। আসিফ দেখল রাত 2টার দিকে একটি কালো অবয়ব লেকের ধারে এসেছিল। তার হাতে ছিল একটি বস্তা। এরপর অবয়বটি তার বস্তা থেকে রায়হানের কাটা মাথাটা বের করে সেখান রেখে দেয় এবং সেখান থেকে চলে যায়। কিন্তু সমস্যা হচ্ছে যে কালো অবয়বটা চেহারা দেখা যাচ্ছিল না, মুখে মাস্ক পরা ছিল, আর এমনিতেও অন্ধকার ছিল। আসিফ সেই ভিডিও ক্লিপটা তার মোবাইলে ট্রান্সফার করে নেয় এবং সেখান থেকে চলে আসে।
সন্ধ্যা 7টা। আসিফ রনির কবরের সামনে দাঁড়িয়ে আছে। রনির কবর জিয়ারত করছে। কবর জিয়ারত শেষে সে পিছনে ঘুরতেই দেখতে পেল রনি তার সামনে দাঁড়িয়ে আছে। আসিফ আবেগপ্রবণ কণ্ঠে জিজ্ঞেস করলো, কেমন আছিস বন্ধু? ভালো নেই রে বন্ধু, আমি আত্মহত্যা করিনি, আমাকে খুন করা হয়েছে। তুই দয়া করে কিছু কর। আমি জানি বন্ধু, তুই আত্মহত্যা করিসনি। তোর খুনিকে আমি খুবই শীঘ্রই শাস্তি দিব। কিন্তু তার সুযোগ তো তুই পাবি না। রনির কণ্ঠস্বর হঠাৎ পরিবর্তন হয়ে যাওয়ায় আসিফ কিছুটা অবাক হলো। মানে কি বলতে চাচ্ছিস তুই? তখনই রনি ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে। হাসতে হাসতে তার চোখগুলো গলে পড়ছে, শরীরের মাংসগুলো ঝলসে যাচ্ছে। হাসতে হাসতে রনি বলতে লাগলো, তুই মরবি আসিফ, আমার মতো তুইও মরবি, তোকেও মরতে হবে। এসব দেখে আসিফ প্রচন্ড ভয় পেয়ে গেল। সে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। এই ঘটনার পর আসিফের প্রচন্ড জ্বর এসেছিল। এত জ্বর এর পর আগে আসিফের কোনো দিন হয়নি। আসিফের মা খুবই টেনশনে পড়ে গেল। এক সপ্তাহ পর রাত 10:44, আসিফ বিছানায় শুয়ে আছে, ঘুম নেই তার চোখে। সে এই কদিন ধরে শুধু তার স্বপ্নের কথাই ভাবছিল, কারণ একই স্বপ্ন সে বারবার দেখতে পাচ্ছে। এর নিশ্চয়ই কোনো কারণ আছে। ভাবতে ভাবতে হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসলো। সে তৎক্ষণাৎই বিছানা থেকে উঠে গেল। রাত 11:45। আসিফ রনিদের বাসার পিছনে আছে। এই মুহূর্তে তার হাতে একটা কোদাল রয়েছে। স্বপ্নে সে যে জায়গায় রনিকে গর্ত করতে দেখেছিল ঠিক সেই জায়গায় সে দাঁড়িয়ে আছে। এই সময় এই শুনশান জায়গায় আসিফের পুরো একা। মনে মনে আসিফের ভয় করছে, কিন্তু সে না প্রকাশ করছে না। সে দ্রুত কোদাল চালানো শুরু করলো। স্বপ্নের রনির মতো আসিফও একই জায়গায় গর্ত তৈরি করেছে। এই নীরব মুহূর্তে তার কানে শুধু কোদাল চালানোর শব্দই বাজছে, আর প্রতিবারই সে অজানা আতঙ্কে শিউরে উঠছে। বেশ কিছুখানি গর্ত করতে আসিফ একটি পুতুল দেখতে পেল মাটির মধ্যে। আসিফ পুতুলটা তুলে তা ভালো মতো পর্যবেক্ষণ করতে লাগলো। সে বুঝতে পারলো এটা রনির আকৃতিতে তৈরি করা। তার মনে পড়ল রনিদের বাসায় সে নীলিমার আকৃতিতে তৈরি একটি পুতুলও দেখতে পেয়েছিল, কিন্তু এই পুতুলগুলো কে তৈরি করলো বা কেন তৈরি করলো সেটাই আসিফ বুঝতে পারছিল না। তখনই তার পায়ে কিছুর স্পর্শে আসিফের হুঁশ ফিরল, কিন্তু সে যা দেখলো না দেখে সে হতভম্ব হয়ে গেল। মাটি থেকে কিছু কঙ্কালের হাত বেরিয়ে আসছে, আর তা আসিফকে ধরার চেষ্টা করছে। আসিফ দৌড়ে পালানোর চেষ্টা করতেই সামনে কারোর সাথে ধাক্কা খেলো। সে দেখলো তার সামনে মিস্টার শাহরিয়ার দাঁড়িয়ে আছে। আসিফ পেছনে ফিরে দেখলো সেখানে কিছু নেই, কিন্তু একটু আগেও কিছু কঙ্কাল হাত তাকে ধরার চেষ্টা করছিল। মিস্টার শাহরিয়ার আসিফের এত উত্তেজিত হতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে আসিফ? স্যার, আপনি এসেছেন। আমি জানি আপনি বিশ্বাস করবেন না, কিন্তু কিছু কঙ্কালের হাত আমাকে ধরার চেষ্টা করছিল। কি বলছো এসব তুমি? আপনি আমার সাথে আসুন। আসলে মিস্টার শাহরিয়ারকে আসিফই ফোন করে এখানে আসতে বলেছিল। আসিফ তাকে পুতুলটা দেখালো। পুতুলটাকে দেখে মিস্টার শাহরিয়ার কিছুটা অবাক হলো এবং বলল, তার মানে রনির উপর কালো জাদু করা হয়েছিল? আসিফ শাহরিয়ারের কথা শুনে অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে? এগুলো কারোর উপর কালো জাদু করলেই ব্যবহার করা হয়, আর এটা কে করেছে আমি তা জানি। চলো আমার সাথে। মিস্টার শাহরিয়ার যেতে যেতে আসিফকে সব খুলে বলল। এই শহরের একদম শেষ প্রান্তে জঙ্গলের ভিতরে একটি গুহায় দেলোয়ার নামের এক লোক থাকে, যে কিনা কালো জাদু বিদ্যায় পারদর্শী। অনেকের মতো দেলোয়ার প্রায় 50 বছর ধরে এই বিদ্যার অনেকের মতে দেলোয়ার প্রায় 50 বছর ধরে এই বিদ্যার সাথে জড়িত। এবার আসিফ বুঝতে পারল যে রনির উপর কালো জাদু করে তাকে বশ করা হয়েছিল এবং তারপর রনিকে আত্মহত্যা করতে প্রলুব্ধ করা হয়েছিল। বলতে বলতে তারা সেই জায়গায় পৌঁছে গেল। সেই গুহাটা দেখে আসিফ ভয় পেল, কারণ ওইখানে দিনের বেলাও কেউ আসে না, রাতে তো দূরের কথা। আসিফও শাহরিয়ারের সেই গুহায় ধীরে ধীরে প্রবেশ করলো।
তারা দেখলো দেলোয়ার নামে সেই লোকটা গম্ভীর ধ্যানে মগ্ন। তার সামনে কিছু আগুন জ্বালানো আছে। আসিফ বোঝার চেষ্টা করছে যে কত বছর হয়েছে দেলোয়ারের। মাথার চুল লম্বা লম্বা, দাড়ি সব ধপধপে সাদা, মাথায় লাল সিঁদুরের মতো দেওয়া। আসিফ বিলম্ব না করে দেলোয়ারের সামনে গিয়ে দাঁড়ালো আর বলল, তোর সকল পরিকল্পনা শেষ, এখন তুই জেলে যাবি। এই কথা শুনে দেলোয়ার চোখ খুলল এবং আসিফকে দেখে মুচকি হেসে বলল, বাহ, শিকার দেখে আজকে নিজে শিকারের কাছে এসেছে। দেলোয়ারের কথা শুনে আসিফ বলল, কিন্তু আমি একা আসিনি। এরপর মিস্টার শাহরিয়ারকে উদ্দেশ্য করে বলল, স্যার আপনি পুলিশকে ফোন করুন। কিন্তু আসিফ দেখলো মিস্টার শাহরিয়ার চুপ করে দাঁড়িয়ে আছে। আসিফ জিজ্ঞেস করলো, কি হলো স্যার, ফোন করুন। তখনই শাহরিয়ার উচ্চস্বরে হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, তুমি খুব ভালোই মজা করতে পারো আসিফ। এটা বলার সাথে সাথে কিছু একটা আসিফকে দ্রুত বেঁধে ফেললো। আসিফ মাটিতে পড়ে গেল। সে তার হাত পা নড়াতে পারছে না। তখন মিস্টার শাহরিয়ার দেলোয়ারের উদ্দেশ্যে বলল, এই নাও, আরো একটা শিকার এনে দিলাম, এখন একে তোমার গুরুর নামে উৎসর্গ করো। আসিফ ভয়ে কুঁকড়ে গেল। সে বুঝতে পারলো আজ তার শেষ দিন। পরবর্তী পর্বগুলো দ্রুত পেতে চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে যুক্ত থাকুন। হ্যালো, আসিফের কিছু করেছো কি? হ্যাঁ, ও নিজে এসেই আমার ফাঁদে পা দিয়েছে। তাই নাকি? এখন যত তাড়াতাড়ি পারো ওকে পৃথিবী থেকে সরিয়ে ফেলো। ও বেঁচে থাকলে আমাদেরই বিপদ। এতক্ষণ দেলোয়ারের সাথে কথা বলছিল রনির মা। দেলোয়ারের সাথে রনির মায়ের গোপন সম্পর্ক রয়েছে। রনির মা মূলত রনিদের সম্পত্তি হাতানোর জন্যই রনির বাবাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেছে আর এই চক্রান্ত করেছে, যেটা আসিফ খুব ভালো মতোই বুঝতে পারছে। আসিফ মিস্টার শাহরিয়ারকে জিজ্ঞেস করলো, আপনাকে আমি নিজে আইডল মনে করতাম, কিন্তু কেন করলে এমন আমার সাথে? মিস্টার শাহরিয়ার বলল, এই পৃথিবীতে ভালো কাজের দাম নেই। যদি সমাজে টিকে থাকতে চাও তাহলে এক সময় বাধ্য হয়ে খারাপের পথ বেছে। কে বলেছে আপনাকে এই পৃথিবীতে এখনো ভালো মানুষ বেঁচে আছে? তা না হলে এই পৃথিবীতে থাকতো না। শাহরিয়ার তাচ্ছিল্যের সাথে হেসে বলল, ভালো মানুষ, এই পৃথিবীতে ভালো মানুষের কোনো জায়গা নেই। সবাই ভালো মানুষের মুখোশ পরে থাকে, কিন্তু আড়ালে তারা একটা হিংস্র জানোয়ার। সমাজের এই ভালো মানুষটাই আমরা 14 বছর বয়সী মেয়েটাকে দর্শন করে হত্যা করেছে। এরা তো তোমার কাছে ভালো মানুষ, তাই না? আসিফ দেখতে পেল মিস্টার শাহরিয়ারের পুরো চোখ লাল হয়ে গিয়েছে। প্রতিশোধের আগুনে সে অন্ধ হয়ে গিয়েছে। কে বলেছে তোমাকে আমি প্রতিশোধ নিব? এই সব কিছু আমিই করেছি আমার মেয়েকে ফেরত পাওয়ার জন্য। 10 জন মানুষকে আমাদের গুরু লুসিফারের কাছে উৎসর্গ করতে হবে। ইতিমধ্যে আমি 9 জনকে উৎসর্গ করেছি। তোমাকে উৎসর্গ করলে আমার মনের ইচ্ছা পূরণ করবে লুসিফার। সে আমার মেয়ে আবার জীবিত করে তুলবে। আসিফ মিস্টার শাহরিয়ারের কথা শুনে অবাক হয়ে গেল। কেউ এতটা অন্ধবিশ্বাস হতে পারে তা তার জানা ছিল না। সে তার মেয়ের জন্য অন্য মানুষদের হত্যা লুসিফারের সাথে উৎসর্গ করার নামে। কিন্তু এটা যে শয়তানের একটা ধোঁকা তা আসিফ জানে, কারণ ছোটবেলায় এমনই শয়তানের ধোঁকায় পড়ে ওর সবচেয়ে কাছের এক বন্ধু সাকিবকে ওর মা বাবা উৎসর্গ করেছিল। হ্যাঁ, ওর আপন মা বাবা। সাকিব ওর অনেক ভালো বন্ধু ছিল, তাই ওর কথা মনে পড়লে এখনো কান্না আসে আসিফের। তার উপর আবার রনিও সাকিবের মতো একই অবস্থা। আসিফ এসব চিন্তা ভাবনায় মগ্ন ছিল। ঠিক তখনই শাহরিয়ার বলল, তা আসিফ এবার উৎসর্গ হওয়ার জন্য তৈরি। আসিফ মিস্টার শাহরিয়ারকে জিজ্ঞেস করলো, আপনি রনিকে আপনার সেই শয়তান গুরুর কাছে উৎসর্গ করেছিলেন, তাই না? ব্যাপারটা যখন বুঝতেই পেরেছো তখন আর বলে লাভ কি? আমার দরকার ছিল শিকারের, তাও আবার তোমার বয়সী কাউকে। আর রনির মায়ের দরকার ছিল ওদের সম্পত্তি। এজন্য রনির উপর কালো জাদু করে ওকে বশ করা হয় এবং আত্মহত্যা করানো হয়। আর আত্মহত্যা করানো হয়েছে যাতে ওর জানাজা পড়াতে সবাই অস্বীকার করে, কারণ জানাজা হয়ে গেলে ওর আত্মাকে আর মহান লুসিফারের কাছে উৎসর্গ করতে পারবে না। তার মানে কি রনির
রনির বাবাকে আপনি উৎসর্গ করেছিলেন? না, কারণ তার বয়সী লোকদের উৎসর্গ করে লাভ নেই। আমার তো দরকার তোমার মতো জোয়ান ছেলে। রনি এবার পুরো ব্যাপারটা বুঝতে পারলো। বেশি কিছুদিনের আগে এই শহর থেকে রনির বয়সী অনেক ছেলে গায়েব হয়ে যাচ্ছিল, তাদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। এই কেসের দায়িত্বটা মিস্টার শাহরিয়ারকেই দেওয়া হয়েছিল। এখন সে বুঝতে পারছে যে মিস্টার শাহরিয়ার মিথ্যে মামলায় কাউকে ফাঁসিয়ে কেস ক্লোজ করে দিয়েছিল যাতে সে তার কাজ করতে পারে। কি ব্যাপার দেলোয়ার, এত দেরি করছো কেন? তাড়াতাড়ি কাজ করো। আসিফ দেখলো দেলোয়ার কিছু মন্ত্র পড়ছে। আসিফকে একটি নির্দিষ্ট জায়গায় শোয়ানো হলো। এরপর দেলোয়ার একটি রামদা হাতে নিল। এটা দিয়েই সে রনিকে হত্যা করবে আর তাকে শয়তানের কাছে উৎসর্গ করবে। দেলোয়ার রামদাটা আসিফের গলার কাছে ধরে মন্ত্র পড়ছে, আর এদিকে আসিফ তার জীবন শেষ দোয়া পড়তে লাগলো। মন্ত্র পড়া শেষ করে দেলোয়ার যে আসিফকে হত্যা করতে যাবে, ঠিক তখনই দ্রুত বেগে একটা তীর এসে দেলোয়ারের মাথায় বিঁধল। দেলোয়ার মাটিতে পড়ে গিয়ে ছটফট করতে লাগলো। এদিকে আসিফ লক্ষ্য করলো তার হাতের বাঁধন খুলে গিয়েছে। সে জলদি সেখান থেকে উঠে গেল। ঘটনা এত দ্রুত ঘটলো যে কেউ বুঝতেই পারলো না কি হয়েছে। মিস্টার শাহরিয়ার দেখলো দেলোয়ার মাটিতে ছটফট করছে। আসিফ এবং শাহরিয়ার দুজনে গুহার মুখের দিকে তাকাতেই সেই কালো অবয়বকে দেখতে পেল, যার হাতে রয়েছে একটি ধনুক। এদিকে অবস্থা বেগতিক বুঝে মিস্টার শাহরিয়ার সেখান থেকে দ্রুত পালিয়ে গেল, কিন্তু কালো অবয়বটা মিস্টার শাহরিয়ারকে ধরার চেষ্টা না করে আসিফের কাছে আসলো। তুমি কণ্ঠটা আসিফের খুবই চেনা চেনা লাগলো, কিন্তু চিনতে না পেরে জিজ্ঞেস করলো, যে তোমাকে ওই দিন ফোরে একটা কাগজ দিয়েছিল। আসিফ কালো অবয়বটার কথা শুনে অবাক হয়ে গেল। তার মানে তুমি নীলাকে নীলিমা মানে বুঝলাম না। আর তার নাম কি? এরপর সে কালো অবয়বটা তার মুখের কালো কাপড় সরিয়ে ফেলল। অবয়বটার চেহারা দেখে আসিফ সবচেয়ে বেশি অবাক হলো, কারণ কালো অবয়বটা আর কেউ না, সে নিজেই, হুবহু তার মতো চেহারা। কিন্তু এটা কিভাবে? তুমি ভাবছো যে আমার চেহারা আর তোমার চেহারা? আসিফ অবয়বটার কথা শুনে চমকে উঠল। সে কিভাবে জানলো আসিফ এই মুহূর্তে? তুমি কিভাবে জানলে? আর তোমার আর আমার চেহারার এক কিভাবে? তুমি কি আমার যমজ ভাই নাকি? অবয়বটি মুচকি হেসে বলল, না, আমি তোমার যমজ ভাই না। তবে আমরা দুজন আলাদা কোনো মানুষ না। আমাদের মধ্যকার পার্থক্য হচ্ছে শুধু বর্তমান আর ভবিষ্যতের। তোমার কথা আমি কিছুতেই। সময় হলে তুমি ঠিকই বুঝতে পারবে। এখন তোমার বাসা। এটা বলার সাথে সাথে আসিফ নিজেকে তার রুমে আবিষ্কার করলো। সে অনেকটা অবাক হয়ে গেল। এত তাড়াতাড়ি সে নিজের রুমে কিভাবে চলে এলো? এটা স্বপ্ন নাকি সত্য তা সে বুঝে উঠতে পারছে না। আসিফ তার মোবাইল চেক করতে বিষয়টা তার কাছে পরিষ্কার হয়ে গেল। এটা সত্য ছিল, কারণ আসিফ যখন রনিদের বাসার পিছনে গিয়েছিল তখন সে মিস্টার শাহরিয়ারকে ফোন করেছিল। তার ফোনে অটো কল রেকর্ড হয়ে থাকে, তাই সে রেকর্ডিং শুনে বুঝতে পারলো যা ঘটেছিল তা সত্যি ঘটেছিল। কিন্তু আসিফের মাথায় এখন শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই কালো অবয়বটা আসলে কে? আর তার চেহারা একদম হুবহু। সকাল 11টা 43 মিনিট। আসিফ গান শুনতে শুনতে হেঁটে যাচ্ছিল রাস্তা ধরে, কিন্তু তখনই কেউ একজন তার মুখ চেপে ধরে তাকে পাশের গলিতে নিয়ে গেল। আসিফ দেখলো তার বয়সী একটা ছেলে তার মাথায় পিস্তল ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটা বলল, খবরদার, একদম চালাকি করার চেষ্টা করবি না, তাহলে কিন্তু খবর আছে। এখন চুপচাপ আমার সাথে চল। এরপর ছেলেটা আসিফকে জঙ্গলের মধ্যে একটি পুরনো বাড়িতে নিয়ে গেল। বাড়িতে প্রবেশ করতে আসিফ সেই ছেলেটার পিস্তলটাকে ধরে ফেলল এবং নাক বরাবর একটা ঘুষি দিল। এতে ছেলেটা একটু অপ্রস্তুত হয়ে গিয়েছিল, আর এই সুযোগে আসিফ ছেলেটার হাত থেকে পিস্তলটা ছিনিয়ে নিয়ে ছেলেটাকে সামনে মাটিতে ফেলে দিল এবং ছেলেটার মাথায় পিস্তল বল তোকে। তখন আসিফ কারোর হাসির শব্দ শুনতে পেল। কুল ডাউন আসিফ, এত উত্তেজিত।
আসিফ দেখলো মিস্টার শাহরিয়ার তার সামনে তার দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে। আসিফও মিস্টার শাহরিয়ারের দিকে পিস্তল তাক করলো। এটা দেখে মিস্টার শাহরিয়ার বলল, তুমি পিস্তল চালাতে পারো না আসিফ, তোমাকে আমি এটা শিখাইনি। আসিফ মুচকি হেসে বলল, পিস্তল চালানো শিখতে হয় না মিস্টার শাহরিয়ার, শুধু আত্মবিশ্বাসের সাথে ট্রিগারে চাপ দিলেই হয়। এরপর আসিফকে অবাক করে দিয়ে মিস্টার শাহরিয়ার সেই ছেলেটাকে পরপর 3টা গুলি করলো। আসিফ বুঝতে পারলো না কি হয়ে। কি আপনি ওকে মেরে ফেললেন কেন? এই অন্ধকার জগৎ সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। এখন ছেলেটাকে মেরে ফেলার অপরাধে তোমার শাস্তি হবে, আর আমি এটাই নিশ্চিত করব যাতে তোমার ফাঁসি হয়। ঠিক সেইভাবে তোমার মৃত্যু হবে যেভাবে রনিকে আমরা মেরেছিলাম। আসিফ অবাক হয়ে মিস্টার শাহরিয়ারের কথাগুলো শুনলো। তখনই পেছন থেকে কেউ বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আসিফ পেছনে ফিরে দেখলো পুলিশ এসে গিয়েছে তাকে অ্যারেস্ট করতে। মিস্টার শাহরিয়ারের কথা মতো পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। আসিফ কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে নাকি বিনা অপরাধে যুক্ত থাকুন? আসিফ কারাগারের ভেতরে বসে আছে। তখনই তার মা আসিফের সাথে দেখা করতে এলো। কি হয়েছে তোর? তুই নাকি কাউকে খুন করেছিস? বিশ্বাস করো মা, আমি কাউকে খুন করিনি। আমাকে ফাঁসানোর চেষ্টা। কিন্তু কে তোকে ফাঁসাবে? মিস্টার শাহরিয়ার। আসিফের কথা শুনে তার মা অবাক হয়ে গেল। কিন্তু শাহরিয়ার, তোকে কেন কেউ ফাঁসানোর চেষ্টা? কারণ রনিকে তিনিই খুন করেছেন। এখন আমি তো জেনে গেছি দেখে আমাকে ফাঁসাতে চাইছেন। তুই কোনো চিন্তা করিস না বাবা, আমি একজন ভালো উকিল দেখে তোকে ঠিক ছাড়িয়ে। না মা, তার দরকার নেই। আমি অন্যায়ভাবে মুক্তি পেতে চাই না। আর আমি মুক্তি পেলেও মিস্টার শাহরিয়ার আবার আমাকে ফাঁসানোর চেষ্টা করবে। তাদের সকল ষড়যন্ত্র ফাঁস না করে আমি এখান থেকে যাব না। কিন্তু তুই নিজেকে নির্দোষ প্রমাণ করবি কিভাবে? তার চিন্তা তুমি করো না মা, তুমি এখন বাসায়। আচ্ছা ঠিক আছে, আমি আবার আসব। আর নীলিমা তোর সাথে কথা বলতে চাইছে। আসিফের মা নীলিমাকে নিয়ে আসলো। আসিফ দেখলো নীলিমা কান্না করে চোখ ফুলিয়ে ফেলেছে। কি হয়েছে পাগলিটা, কান্না করছিস কেন? নীলিমা কান্না করতে করতে বলল, ভাইয়া, আমার জন্য তোমার আজকে এই অবস্থা। আমি এক ভাইকে হারিয়েছি, তাই তোমাকে হারাতে চাই না। আরে বোকা, আমার কিছুই হবে না। তোর ভাইয়ের মৃত্যুর জন্য যারা দায়ী তারা সবাই শাস্তি পাবে। তুই একদম টেনশন করিস না। কিন্তু কি? কালকে কোর্টে আসিস মায়ের সাথে, তখনই দেখতে পাবি। এরপর নীলিমাও তার মা চলে গেল। রাত 1টা। কারাগারের ভিতরে মশার কামড়ে আসিফ ঘুমাতে পারেনি। সে এখনো দেয়ালে হেলান দিয়ে বসে আছে। পুরো কারাগার এখন অন্ধকারে পরিপূর্ণ। পাশে একটি ছোট্ট জানালা দিয়ে পূর্ণিমার চাঁদের আলো আসছে। হঠাৎ কারাগারের এক কোণায় আসিফ কাউকে দেখতে পেল, কিন্তু এখানে আসিফ ছাড়া আর কারো তো থাকার কথা না। লোকটা একটু এগিয়ে আসতে আসিফ বুঝতে পারলো এটা সেই কালো অবয়বটি, কিন্তু আজ তার মুখ কালো কাপড় দিয়ে ঢাকা নেই। চাঁদের আলোতে সে অবয়বটার মুখমণ্ডল ভালোভাবে দেখতে পাচ্ছে। একদম তার মতোই চেহারা। যমজ ভাইদের চেহারাও এত মিল থাকে না যা আসিফের আর কালো অবয়বটির চেহারার মধ্যে। এখনো ঘুমাওনি কেন? অবয়বটার কথা শুনে আসিফের হুঁশ। না মানে ঘুম আসছিল না। তা তুমি এখানে কিভাবে আসলে? আমি যে কোনো জায়গায় যেতে পারি। ও আচ্ছা, তা তোমার চেহারা আর আমার চেহারা হুবহুব এক কিভাবে? এটা তুমি ভবিষ্যতে জানতে পারবে। আমি যদি এখন তোমাকে বলে দিই তাহলে সময়ের নিয়তি ভঙ্গ হবে, যা আমি চাই না। তবে এতটুকু জেনে রাখো, তুমি আর আমি আলাদা কোনো ব্যক্তি না। আমাদের মধ্যকার পার্থক্য হচ্ছে সময়। আসিফ কিছু বলতে যাবে, ঠিক তখনই কেউ তার নাম ধরে ডাক দিল। আসিফ পেছনে ফিরে দেখলো রনি তার পাশে দাঁড়িয়ে। আসিফ আবার সামনে ফিরতেই সে দেখলো অবয়বটা আর সেখানে নেই। কেমন আছিস? এই তো ভালো আছি। রনি তা তো দেখতেই পাচ্ছি কেমন আছিস। আমার জন্য তোকে এত ঝামেলা পোহাতে হলো, মাফ করে দিস আমাকে। আরে কি বলছিস এগুলো? তুই আমাকে যত সাহায্য করেছিলি তার তুলনায় এটা কিছুই না।
তবে চিন্তার কারণ নেই, আমি কালকে সবকিছু প্রমাণ করে। রনি মুচকি হেসে বলল, তা আমি জানি। সকাল 11টা। আসিফকে কোর্টে পেশ করা হয়েছে। সকল প্রমাণ এখন আসিফের বিরুদ্ধে। মিস্টার শাহরিয়ার আরো অনেকগুলো কেসে আসিফকে ফাঁসিয়েছে। জজ সাহেব আসিফকে উদ্দেশ্য তো মিস্টার আসিফ, আপনি তো দেখতেই পেলেন সকলের প্রমাণ আপনার বিরুদ্ধে। এখন আপনি কি কিছু বলতে চান? তা না হলে আমি জবাব। মাননীয় জজ সাহেব, আপনি তো জানেন আমার পক্ষে কোনো উকিল নেই, তাই আমি নিজেকেই নির্দোষ প্রমাণ করার একটি সুযোগ চাই। আপনি শিওর যে আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন? তা না হলে আদালতকে হয়রানি করার অভিযোগ। অবশ্যই, শুধু আমি যা চাই তা আপনি আমাকে এনে দেওয়ার ব্যবস্থা। আচ্ছা, আপনাকে অনুমতি দেওয়া। ধন্যবাদ। আমি কি আসিফের কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে গেল, কিন্তু জজ সাহেব তাকে অনুমতি দিলেন। আসিফ ল্যাপটপটি হাতে পেয়ে সেটিতে কিছু প্রোগ্রাম করতে লাগলো। এরপর আসিফ জজ সাহেবকে আদালতে যে কোনো একটি জায়গায় একটা বড় পর্দার টিভি টানানো হোক, আর তাতে ইন্টারনেট সহযোগ দেওয়া হোক, যাতে প্রমাণগুলো আদালতে উপস্থিত সবাই দেখতে পায়। তখনই বিরোধী পক্ষের উকিল বলে উঠল, মাননীয় জজ সাহেব, এ শুধু আমাদের সময় অপচয় করছে। কিন্তু জজ সাহেব উকিলের কথা না শুনে আসিফের কথা অনুযায়ী একটি বড় পর্দার টিভি আনার নির্দেশ দিল। টিভিটি এমন অবস্থানে রাখা হলো যাতে সবাই তা দেখতে পারে। এরপর আসিফ আবার ল্যাপটপে প্রোগ্রাম আদালতে রনির সৎমা এবং মিস্টার শাহরিয়ারও উপস্থিত। তারা বুঝতে পারছেন না আসিফ কি করতে যাচ্ছে। ঠিক প্লিজ সবাই টিভির দিকে। সবাই টিভি দিকে তাকাতেই টিভি অন হয়ে একটি ভিডিও প্লে হওয়া শুরু করলো। ভিডিওটি দেখে রনির সৎমা পুরো হতভম্ব, কারণ তিনি দেলোয়ারের সাথে আসিফের ব্যাপারে ফোনে যে কথা বলেছিল তা এখন টিভিতে দেখাচ্ছে। তখনই আসিফ তো মাননীয় জজ সাহেব, আমি সেদিন রনিদের বাসায় গিয়ে তাদের সিসি ক্যামেরা চেক করি এবং রনির বিষয়ে কিছু তদন্ত করি। এতে রনির মা ভয় পেয়ে আমাকে মারার জন্য প্ল্যান করেন তার প্রেমিকার সাথে, যে কিনা একজন তান্ত্রিক ছিল। তার সাথে প্ল্যান করেই রনিকে এবং রনির বাবাকে হত্যা করা হয়েছিল, শুধুমাত্র তাদের সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য। শুধু এটাই না, এরপরের ভিডিওগুলো। এই বলে আসিফ আরেকটি ভিডিও প্লে করলো, যেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে মিস্টার শাহরিয়ার পরপর 3 বার সে ছেলেকে গুলি করে হত্যা করেছে, যাকে হত্যা করার দায় আসিফ আজ এইখানে। এই ভিডিও দেখে মিস্টার শাহরিয়ার 440 ভোল্টের শক খেল, কারণ সে কল্পনাও করেনি যে আসিফ এটা ভিডিও করেছে। এরপর আসিফ বলল, আমার সাথে আমি একটি বাটন ক্যামেরা লাগিয়ে নিয়েছিলাম, যা থেকে এই ফুটেজ রেকর্ড হয়েছে। এখানে স্পষ্টই দেখা যাচ্ছে মিস্টার শাহরিয়ার ওই ছেলেটাকে খুন করেছে, কিন্তু আমি যেহেতু জেনে গেছিলাম রনিকে হত্যা ষড়যন্ত্রের তারও হাত ছিল, তাই তিনি আমাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিতে চেয়েছেন। এসব কথা শুনে আদালত উপস্থিত সবাই নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। মিস্টার শাহরিয়ার পরিস্থিতি খারাপ বুঝে পালানোর চেষ্টা করতে পুলিশ তাকে ধরে ফেলল। এরপর আদালত রনির মা এবং মিস্টার শাহরিয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আর আসিফকে মুক্তি দিল। রনি যেহেতু জানাজা পড়ানো হয়নি, তাই আসিফ রনির কবর থেকে লাশ বের করে আবার জানাজা পড়ানোর চিন্তা করলো, কিন্তু রনির লাশ বের করার জন্য কবর খোঁড়ার পর আসিফ এবং উপস্থিত সবাই অবাক হয়ে গেল, কারণ রনির লাশ এখনো আগের মতোই ছিল। মনে হচ্ছে যেন এই মাত্র মারা গিয়েছে। যাই হোক, এরপর আসিফ রনির জানাজার নামাজের আয়োজন করলো। নামাজ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে আসিফ রনিকে তার লাশের পাশে দেখতে পেল। রনির মুখে রয়েছে তৃপ্তির হাসি। রনিকে দেখে আসিফও মুচকি হাসলো। তার আজ আনন্দ লাগছে, কারণ সে রনির ইচ্ছা পূরণ করতে পেরেছে। 2 দিন পর আসিফ তার ডায়েরিতে কিছু লিখছে। সে সব সময় তার পুরো দিনের সমস্ত ঘটনা ডায়েরিতে লিখে রাখে। তার পাশে নীলিমা আসিফের ল্যাপটপে একটি মুভি দেখছিল। তখনই স্ক্রিনে পুরো কালো হয়ে গেল। নীলিমা বুঝে উঠতে
নীলিমা কিছু বুঝতে না পেরে আসিফকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া দেখো তো কি হয়েছে। আসিফ ল্যাপটপটি নিয়ে তাকে ঠিক করার চেষ্টা করতে লাগলো। ঠিক তখনই ল্যাপটপের স্ক্রিনে একটি লোগো ভেসে উঠল। তার সাথে সাথে একটি ভয়েস চালু হলো। ভয়েসটা এইরকম, হ্যালো মিস্টার টম, হাউ আর ইউ? নিশ্চয়ই অবাক হচ্ছ যে আমি তোমার এই পরিচয় কিভাবে জানলাম। যাই হোক, এটা আমার কাছে তেমন কোনো বড় বিষয় না। তোমার একটি স্পেশাল প্রোগ্রাম আছে না, যার নাম স্পেস নোভা। এটা সত্যি অসাধারণ একটা প্রোগ্রাম, তবে আমার এটাকে চাই। যদি তুমি না দিতে চাও তাহলে সমস্যা নেই, আমি এটা তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবো। হয়তো জানতে চাইছো যে আমি বা আমরা কি, তাহলে জেনে রাখো, উই আর ইমমর্টালস। ইমমর্টালস সম্পর্কে মোটামুটি ধারণা পেতে হলে আপনাকে ফরম্যাট ইরোর সিরিজটা শুনতে হবে। তাই যারা শোনেননি তারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে